সকাল সকাল গাছগুলো দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। মানি প্ল্যান্ট গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে এসেছি। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। আসলে এই যে আমার মেয়ে ক্লাস 6-এ ওঠার পর রাজুকে ভর্তি হওয়ার পরে তার শিডিউল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমারও শিডিউল চেঞ্জ হয়ে গেছে। মানে ডে শিফট স্কুল, আমি যে সকালে একটু ভিডিও করবো সেটাও কিন্তু করতে পারি না, দৌড়ের উপরে থাকি। রান্না বান্না, কোচিংয়ে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া। তো এই তো যে আমি পাস্তাটা করে নিলাম কিন্তু মেয়ের টিফিনে দেওয়ার জন্য, তো সাথে সাথে আমাদেরটাও করলাম বেশি করে, যাতে বিকালের নাস্তাটাও হয়ে যায়। তো মেয়েকে কিন্তু অলরেডি স্কুলে দিয়ে চলে এসেছি এবং 12টার পরে এসে আমি একটু ফ্রি হই। তো ঈদকে ঘিরে তো বাসায় অনেক কাজ থাকে, তো যার মধ্যে একটা বাসার সব কিছু ক্লিন করা, সেটা কিন্তু আস্তে আস্তে আমি করে নিচ্ছি। আর সব কিছু কিন্তু ভিডিও করতে পারি না, করাও সম্ভব হয়ে ওঠে না। তো আজকে সমস্ত ঘরের ফার্নিচারগুলো আমি ফার্নিচার ক্লিনার দিয়ে একদম ঝকঝকে তকতকে করে ফেলবো, নতুন করে ফেলবো। আর এই একটা ফার্নিচার ক্লিনার দিয়ে কিন্তু পুরো বাড়ির ফার্নিচার কিন্তু বেশ অনেক দিন, প্রায় 6 মাস চলে যায়, ক্লিন করা যায়। ডিপ ক্লিন পুরো বাসার ফার্নিচারগুলো 6 মাসের বেশিও যায়। তো পুরোনো ফার্নিচারগুলো কিন্তু একদম নতুন ঝকঝকে হয়ে থাকে এই ক্লিনার দিয়ে ক্লিন করলে। অনেকে আছে এটা সেটা কিন্তু ফার্নিচার ইউজ করে, যেমন কেরোসিন তেল, এটা সেটা অনেক কিছু, কিন্তু এগুলো কিন্তু ইউজ করা ঠিক না। তেল অনেকে দেখা যায় যে ভিনেগার সাজেস্ট করে, তারপরে হচ্ছে তেল মিক্সড করে করতে, কিন্তু আমি বলবো এগুলো করা ঠিক না, ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়। এই যে একটা ফার্নিচার ক্লিনার, এর দাম কিন্তু খুব বেশি না, 180 টাকা দাম, কিংবা 170 টাকাও নেয়। তো এটা দিয়ে কিন্তু ফার্নিচার একদমই ঝকঝকে তকতকে হয়ে থাকে। যত ময়লা থাকে না কেন সমস্ত ময়লা কিন্তু কেটে যায় একদম। আর পালিশ করে যেমন ঝকঝক করে তেমন কিন্তু হয়ে যায় পুরো ফার্নিচারগুলো। তো আমি আমার বাসার পুরো ফার্নিচার কিন্তু এই ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি সবসময়। আমি দীর্ঘ অনেক মাস পর ভিডিও দিলাম। আসলে শরীর অবস্থা খুব খারাপ থাকে, ভালো লাগে না, যার কারণে ভিডিও করতে পারি না। ব্যাক পেন আছে, আমার পায়ে ব্যথা করে, হাঁটাহাঁটি করতে পারি না বেশি। তো এই সমস্ত বাসার ফার্নিচারই ক্লিন করব। প্রথমে মেয়ের রুম দিয়ে শুরু করলাম। তো মেয়ের খাটটা বেশ ধুলোবালি পড়ে গিয়েছে, তো ডিপ ক্লিন করব। তো এমনি মোছা হয়, কিন্তু ডিপ ক্লিনটা কিন্তু বেশ অনেক দিন ধরে করা হয় নাই। আর এই ফার্নিচার ক্লিনার দিয়ে কিন্তু দেখা যায় মাসে 2বার করলেও হয়ে যায় ডিপ ক্লিন। প্রতিদিন করার প্রয়োজন পড়ে না, প্রতিদিন এমনি শুকনো টাওয়াল দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আপনাদের সবার ঈদের প্রস্তুতি কেমন চলছে? এই ঈদে তো তেমন একটা প্রস্তুতি থাকে না, মাংস কাটাকাটি, এটা একটা প্রস্তুতি। রোজার ঈদের মতো কিন্তু এইটা তেমন একটা আনন্দ হয় না, যেমন কেনাকাটাও অনেকটা খুব কম থাকে, যে খুব একটু কেনাকাটা হয় সেটাও কিন্তু হয় না এই ঈদে। এই ঈদে শুধু কোরবানিটা কিন্তু আমাদের বেশি প্রাধান্য পায় সবার ক্ষেত্রেই। তো এই বৃষ্টিটা একটু চেঞ্জ করে নিব। ঈদের কথা কি বলবো, ঈদের পরে আমার 2 বাচ্চারই পরীক্ষা। ছেলের তো এইচএসসি পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হবে, এবং মেয়েরও কিন্তু হাফ ইয়ারলি 24 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। তো যার কারণে কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই করা হচ্ছে না, কোথাও যেতেও পারবো না। আর কেনাকাটা তো সবসময় থাকে, সারা বছরই কিন্তু কেনাকাটা টুকটাক সংসারে কিংবা সবকিছু সবারই হয়েই থাকে। আর এখন কেনাকাটার ভিডিও কিন্তু আমার করতে ইচ্ছে করে না, কারণ ওই যে বাইরে গেলে মোবাইলটা বের করতে ইচ্ছে করে না, একটু ভিডিও করি সেটা। বাইরে যে যায় না তা কিন্তু নয়, প্রায় সময় বাইরে যাওয়া হয় কিন্তু ভিডিওটা করা হয় না। তো এই যে দেখেন ফার্নিচারটা কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে, মনে হচ্ছে নতুনই পালিশ করা একদম দেখে। তো সমস্ত বাসার ফার্নিচার এভাবে আমি পালিশ করে মানে ক্লিন করে নিচ্ছি। তো এখন আবার ডাইনিং রুমে চলে এসেছি, ডাইনিং রুমটা এখন ডিপ ক্লিন করে নেবো ফার্নিচারগুলো। প্রথমে আমি গ্লাসটাও ক্লিন করব গ্লাস ক্লিনার দিয়ে। ফ্রিজের উপরে কাভারগুলো একটু চেঞ্জ করে মুছে নিব, মানে এ টু জেড সবই ক্লিন করব একদিনে তো সম্ভব না, আস্তে আস্তে করে পুরো বাসায় আমি ক্লিন করেছি, কিচেনটাও ক্লিন করেছি। রোজা কিংবা ঈদ যেটা হোক না কেন, আসলে কোথাও যাওয়া না যায়, কিন্তু আসুক না আসুক কিন্তু বাড়ি ঘর পরিষ্কার ক্লিন না করলে একদমই ভালো লাগে না। বাড়ি কিন্তু ঝকঝকে তকতকে পরিষ্কার করে নিলে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আসে। বরাবরের মতোই আমি গ্লাস ক্লিনার দিয়ে আমি গ্লাসটা ক্লিন করে নিলাম ডাইনিং টেবিলের, স্প্রে করে দিয়ে একটু, এবং এই পায়াগুলো ক্লিন করে নিব ফার্নিচার ক্লিনার দিয়ে।
এটাকে বেশি স্প্রে করতে হবে, কারণ এখানে প্রচুর ধুলো আটকে আছে। আর এটা জানালার পাশে ডাইনিং স্পেসে, এখানে কিন্তু ধুলো আসে এবং ডাইনিং টেবিলের এই পাশটাতে বেশি ময়লা পড়ে ওই পাশের চেয়ে। তো একটু বেশি স্প্রে করে আমি টিস্যু দিয়ে মুছে নেবো। আর এটা কিন্তু টিস্যু দিয়ে মুছলে খুব ভালো হয়, ময়লাটা খুব সুন্দরভাবে চলে আসে। তো এইতে কিন্তু কাজটা একটু বেশি থাকে, হলুদ হাঁড়িতে কিন্তু তেমন কাজ থাকে না। আর এই যে মাংস কাটাকাটি মানে মাংস সামলাতে কিন্তু সারাটা দিন চলে যায় কোরবানির ঈদে। ঈদকে কেন্দ্র করে তো ঈদের আনুষঙ্গিক কাজ সবই কিন্তু করে নিতে হয়, সাথে কিন্তু আরো অনেক কিছু প্রিপারেশন থাকে, রান্না বান্নার কাজগুলো করতে হয়। তো ডাইনিং টেবিল আমার একদম ক্লিন করা কমপ্লিট। এখন আমি ওয়াল ক্যাবিনেটটা একটু ক্লিন করে নিব। প্রপার্টি কিন্তু ক্লিন করতে অনেক সময় লাগে, একটু সময়ের জন্য হয় না। ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগে, সুন্দর করে নিখুঁতভাবে করতে গেলে। তো আমি যখনই কোনো কাজ ধরি আসলে সেটা খুব ভালোভাবে করি, দায়িত্ব করে করতে ভালো লাগে না আমার, একদম ক্লিন নিখুঁতভাবে করে চেষ্টা করি। আর এই যে ডিজাইন, এগুলোর মধ্যে তো বেশি ধোঁয়া পড়ে, তো আমার কাছে এখন মধ্যে সিম্পলি হতে ভালো হতো। তো আমার বাসার প্রতিটা ফার্নিচারের ডিজাইন অনেক বেশি, তো এগুলো যার কারণে ক্লিন করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই ডিজাইনের মধ্যে কিন্তু প্রচুর ধুলাবালি আটকে যায়। তারপর একটা সুবিধা যে ক্লিনারটা দিয়ে স্প্রে করে দিলে কিন্তু ধুলাবালি ময়লা যা থাকে না কেন সমস্ত কিন্তু উঠে চলে আসে এই টিস্যুর সঙ্গে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ডাইনিং এর অল ফার্নিচার ক্লিন করে নিলাম, চেয়ারগুলো কিন্তু আমি ক্লিন করেছি। আর এগুলো করতে অনেকটা সময় গেছে, যেহেতু অনেক ডিজাইন। এখন যে ফ্রিজের উপরটা একটু স্প্রে করে দিব। তো আমার বাসায় অনেক রকমের স্প্রে থাকে, এটা আমার ঘরে তৈরি করা স্প্রে। এটা হচ্ছে আমি ডাইনিং টেবিল ক্লিন করি এটা দিয়ে। তো কিচেনে থাকে একটা স্প্রে, এটা কিচেন ক্লিন করার জন্য, চুলা ক্লিন করার জন্য, মানে প্রতিটা রুমে রুমে স্প্রে আছে আমার। তেমন কিছু না, শুধু একটু ভিম লিকুইড দিয়ে আমি পানি মিক্সড করে রাখি একটু সামানের মধ্যে ভিনেগার দিয়ে। এটা দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটা ক্লিন করা খুব সুন্দর হয়। যাতে একটু স্প্রে করে মুছে নিলে হয়ে যায় টাওয়াল দিয়ে। খাওয়া দাওয়া করার পর এর মধ্যে আমি এটা দিয়ে ফ্রিজও ক্লিন করি, এটাতে কিন্তু গ্লাসও ক্লিন করা যাবে। দুইটা ফ্রিজে আমার কিন্তু ভেতর পরিষ্কার করা হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেল। ডিপটাও কিন্তু পরিষ্কার করছি, ডিপটাতে অনেক আইস জমেছিল, তো ডিপটা একদম ক্লিন করে ফেলেছি। যেহেতু একটু ফাঁকা করা লাগবে ঈদের সময়, কোরবানিতে কিন্তু ফ্রিজটা বেশি প্রয়োজন পড়ে। আর সারা বছর যে ফ্রিজে কি এমন থাকে বোঝা যায় না, ফ্রিজটা ভরেই থাকে। যত চেষ্টা করি যে ফ্রিজটা একটু ফাঁকা করবো, কিন্তু না, ফাঁকা করাই যায় না। বুঝিয়ে পায় না যে আমার ফ্রিজ আসলে কত কি যে থাকে বক্সে বক্সে, এটা সেটা রাখতে রাখতে কিন্তু দেখা যায় ফ্রিজটা একদম ভরেই যায়। তখন আমি যে কাভারটা চেঞ্জ করেছি, অন্য একটা কাভার দিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলে। এটা হচ্ছে হোয়াইট কালারের কাভারটা। যে ডাইনিং টেবিল পুরো আমি একদম সাজিয়ে নিয়েছি, সাথে ডিপ ফ্রিজের উপরটাও সাজিয়ে নিয়েছি। আর সমস্ত ফার্নিচার ক্লিন করে নিয়েছি, সেটা তো আর ভিডিও করতে পারিনি। সমস্ত ফার্নিচার আমি ক্লিন করেছি বাসার, মানে 2 দিন ধরে। সম্ভব না, সংসারে তার অনেক কাজ থাকে, তো আস্তে আস্তে করে কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। ওই পর্দাগুলো কিন্তু ওয়াশ করে নিয়েছি। তো ডাইনিং স্পেসের পর্দাটা ওয়াশ করা হয় না, এটা বেশ কিছুদিন আগে ওয়াশ করেছি, যার কারণে এটার প্রয়োজন নাই, অতটা নোংরা হয় নাই। করার চেয়ে যে পর্দাগুলো খোলা লাগানো, এটা বেশি ঝামেলার কাজ আমার কাছে মনে হয়। ধুতে তো বেশি সময় লাগে না, কিন্তু খুলতে আর লাগাতে গেলে বেশি সময়। তো আমার বাসায় কিন্তু এই ডেজার্টটাও বাচ্চারা খুবই পছন্দ করে। তো শুধু ঈদ না, যে কোনো সময় আমাকে কিন্তু এটা বানাতে হয়, যে কোনো সময় আমি এটা বানিয়ে ফেলি। তো এটা হচ্ছে শির খুরমা, যার কারণে যে 4 রকমের আমি ড্রাই ফ্রুট, যেমন খুরমা যেটা সেটা, এরপর হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু কেটে নিয়েছি। এরপরে হচ্ছে সেমাই নিয়েছি 1 কাপ, আর কন্ডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ, আর চিনি নিয়েছি 1 কাপ।
1 কাপ সেমাই হলে না, 1 কাপ সেমাইয়ের জন্য 1 লিটার দুধ নিব। একটু ঘি দিয়ে প্রথমে সেমাইটাকে একটু ভেজে নিব আমি, খুব স্লো ফ্লেমে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেশ সময় নিয়ে এটা ভাজতে হবে, এবং একটু হালকা হালকা লালচে ভাব আসে, একদম লাল করা যাবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। একটু ব্রাউনিশ কালার হলে তারপর এটা নামাতে হবে। এটা কিন্তু অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে স্লো ফ্লেমে। এই যে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু অনেক সময় ধরে এটা কিন্তু ভেজে নিয়েছি। দেখো আমি 1 লিটার দুধ চুলা চাপিয়ে দিয়েছি। 1 কাপ সেমাইয়ের জন্য কিন্তু 1 লিটার দুধ দিয়ে হয়ে যায়। এটা একটু ক্রিমি ক্রিমি ভাব থাকবে, একদম শুকনো ভালো লাগবে না, একটু মাখা থাকবে। 4-5টা এলাচ থেতো করে দিলাম। আমি সেমাই গরম মশলা শুধু এলাচি আর কিছু দিই না, দারচিনি এগুলো দিতে হয় না, শুধু এটা গুঁড়া দিলেও চলে এলাচটা। তো আমি গোটাই দিয়ে দিলাম একটু মুখ ফাটিয়ে নিয়ে। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে এরপরে আমি সেমাইটা দিব। তো প্রথমে যেগুলো আমি দিয়ে দিলাম কুরমা বাদামগুলো, এগুলো ভেজে নিয়েছিলাম প্রথমে আমি ঘিয়ের সঙ্গে, একটু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো তো বেশ, এগুলো অনেক করে আমি নিয়েছি। এগুলো এর মধ্যে সেমাইটা আমি দিয়ে দিব। এটা রান্না করা খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি ঝটপটি হয়ে যায়, বেশি সময় লাগে না কিন্তু রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এখানে 5-6 মিনিট বয়েল করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো আমি প্রায় 3 চা চামচ দিয়ে ঘি দিয়ে ভেজেছিলাম, তো ঘি সহই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি সেমাইটা। তো এটা যে বেশ 5-6 মিনিট জাল বয়েল করলে কিন্তু এই যে একদম একটা ঘন ভাব আসবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর বেশি এটা করা যাবে না, কিন্তু তখন কিন্তু শুকনো হয়ে যাবে, এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে, তখন একটু মাখামাখা থকথকে থাকবে। তো এই যে সেমাইটা কিন্তু এই অবস্থায় খেতে ভালো লাগবে, এতে শুকনো হলে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।